পাড়া ছিল, যেখানে মাঠ ছোট কিন্তু টিম বড়। কুসুম বিল্ডার্সের পাশ থেকে বাতিল ইট কুড়িয়ে এনে একটার পর আর একটা ব্যালেন্স করে চাপিয়ে উইকেট তৈরি হয়। মাটিতে আঙুল দিয়ে 1, 2, 3, 4 লিখে তার তলায় লাইন কেটে ব্যাট চাপা দিয়ে সকলকে একটা করে দাগ বেছে নিতে বলা হয়। ওইটাই ব্যাটিং অর্ডার। কিংবা কাউকে পিছন ফিরিয়ে পিঠের দিকে 1 থেকে 10 আঙুল তুলে নাম বলতে বলা হয়, সেটাই ব্যাটিং অর্ডার। কিন্তু মুশকিল হচ্ছে সবাই ব্যাটিং পায় না, কারণ যার ব্যাট তাকে আগে ভাগে আউট করা যাবে না কিছুতেই। অলিখিত নিয়ম। সে রেগে মেগে চলে গেলে খেলাই মাটি, তাই তাকে অনেকক্ষণ খেলাতে হয়। তার বেলা এলবি বা স্ট্যাম্প আউট খাটে না। ডান দিকে সাহাবাবুদের জলাজমি, বাঁ দিকে পিকলুদের পাঁচিল। ড্রপ খেয়ে পাঁচিলে লাগলে 4, 1 চান্সে লাগলে আউট। নিম্ন মধ্যবিত্ত পাড়া সিক্সার নিতে পারে না। জলাজমিতে বল পড়লে তো কথাই নেই, আউট তো বটেই, যে মেরেছে তাকে তুলতে যেতে হবে। এদিকে ছালোটা ক্যাম্বিসের বল, বেশি মারলে পেট ফাঁক হয়ে যাবে। টুটুলের একটা রবার ডিউস আছে, সবাই জানে, কিন্তু টুটুল ওটা বার করে না, বাড়িতে ক্যাচ ক্যাচ খেলে। এমতাবস্থায় ব্যাটের মালিককে আউট করার একমাত্র উপায় ডান দিকে ফুল টস বল দেওয়া। 3টে ঠুকবে, তারপরেরটা আর লোভ সামলাতে না পেরে চালিয়ে দেবে। ব্যাস, সোজা জলাজমিতে। সবাই মনে মনে হেভি আনন্দ পাবে। মুখে কেউ হাউস দ্যাট বলে চেল্লাবে না, কারণ পরদিন আবার ব্যাট চাই। কিন্তু এই ব্যাটম্যান একটু ঘাড়তেরা টাইপ। গোটা পাড়া তার ব্যাটের মুখাপেক্ষী। সে কিনা প্যান্ট গুটিয়ে মশার কামড় সহ্য করে ঝিঝি টাকা সন্ধেবেলা বল খুঁজতে জলাজমিতে নামবে যে না, সেটাও এসব পাড়ার অলিখিত নিয়ম। কে নামবে তাহলে? যে বরাবর নামে। পিকলুদের পাঁচিলের সামনে ফিল্ডিং খাটছিল। ডাকার আগেই প্যান্ট হাঁটুর ওপর তুলে এগিয়ে এসে বিনা বাক্য ব্যয়ে হন হন করে সাহাবাবুদের জলাজমিতে সেঁধিয়ে গেল পাপাই। একটু পর তাকে আর দেখা যাচ্ছে না। কিরে পাপাই, পেলি? এদিক থেকে উদ্বিগ্ন প্রশ্ন, কোনো উত্তর নেই। একটু পরে আনন্দ রাজেশ খান্নার মতন হাসি নিয়ে বিজয়ীর ভঙ্গিতে পাপাই বেরিয়ে এলো। হাতে কাদা মাখা ক্যাম্বিস বল, রীতিমতন পাক লেগে আছে। ও জিনিস ধোবেই বাকি। রাস্তার টিপকল থেকে ধুয়ে মুছে সাফ করে এনে ক্যাপ্টেনের হাতে তুলে দিয়ে আবার পিকলুদের পাঁচিলের পাশে ফিল্ডিং খাটতে চলে গেল। সেই ছেলেটা। ও আজ ব্যাটিং পাবে না, সেটা জানি। ওই ছেলেটাই রাহুল। একটা পাড়া ছিল, যেখানে সানাইদের বাড়ি ট্যাংরা মাছের ঝাল রান্না হলে বাবুনদের বাড়ি 1 বাটি যেত। দিন কতক পর আবার ওই বাটিতেই চেপেই চালের পায়েস দিব্যি বাবুনদের বাড়ি থেকে সানাইদের বাড়ি চলে আসত। সানাইয়ের মা আজ ট্যাংরা রাঁধছেন কষা করে, কিন্তু সানাই ভালো স্টুডেন্ট, সামনের ক্লাস 8-এর হাফ ইয়ারলি, ওকে এখন পড়া থেকে তোলা যাবে না। সানাইয়ের বাবার আজ ছুটি, কিন্তু পার্টি অফিসে খবরের কাগজ নিয়ে বাকিদের সঙ্গে আলোচনায় মশগুল। রান্না ফেলে নিজেও যাওয়া যায় না। এমন সময় জানালার বাইরে হেঁটে যেতে যেতে দেখা গেল বিশুকে। বিশুরা বড় বাড়ির, একসময় অনেক জমি জমা সম্পত্তি ছিল। শরিকি মামলায় সব খোয়া গেছে। বাবা নেই, দিদিটা পাগল হয়ে গেছে, বেরোয় না, চিলেকোঠায় থাকে। মা সেলাইয়ের কাজ করেন এখন।
এই পাড়ায় যার যা সেলাইয়ের দরকার সব বিশুর মাকে দিয়ে করানো হয়। বিশু ছেলেটা ভালো হয়েছে। এটা একটু বাবুনদের বাড়ি পৌঁছে দিবি? সানাইয়ের মায়ের গলা শুনে বিশু হাসি মুখে চপ্পল বাইরে রেখে ঢুকে আসে। টেস্ট করে দেখতো কেমন হয়েছে। স্টিলের একটা তোবড়ানো রেকাবিতে দুটো ট্যাংরা বিশুকে তুলে এগিয়ে দেন সানাইয়ের মা। বিশু রান্নাঘরের পাশের ছোট টুলটায় বসে পা দোলাতে দোলাতে খেতে থাকে। তোর না সামনে মাধ্যমিক? বিশু প্রশ্ন শুনে হাসে, কিছু বলে না। পড়ছিস তো ভালো করে? বিশু উত্তরে রেকাবিটা এগিয়ে দিয়ে বলে, দারুণ খেতে হয়েছে কাকিমা, আরেকটা দাও তো, একটু কাই দেবে? সানাইয়ের মা আর কথা বাড়ান না। বিশু দুপুরের ঠাঠা রোদ মাথায় করে ঢাকা দেওয়া বাটি বুকে আগলে দুলতে দুলতে বাবুনদের বাড়ির দিকে মিলিয়ে যায়। ওখানেও অবশ্য দুটো তিলের নাড়ু মুখে পুড়ে বেরিয়ে আসে। শেষ নাড়ুটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বিশুর হঠাৎ মনে পড়ে যায় আজ বোসপাড়ার বুলবুলিদের ছাদে গুলির টুর্নামেন্ট, প্রাইজ আছে। অজান্তেই তার চপ্পল পরা ফাটাফুটি পা সেদিকেই এগোতে থাকে। গুলির টিপ তার নেহাত মন্দ না, আজ একবার ওদের সেটা দেখিয়ে দিতে হবে। তার হাঁটা দ্রুত হয়ে ওঠে। ওই ছেলেটাই রাহুল। একটা পাড়া ছিল যেখানে সন্ধ্যের পর লোডশেডিং হতো। কেন কারেন্ট গেছে কেউ জানে না। মা কাকিমারা সব হাত পাখা নিয়ে বারান্দায় আর বাড়ির গ্রিলের দরজায় জড়ো হয়েছেন। বাবা জ্যাঠারা একটু দূরে পাড়ার মোড়ে খালি গায়ে লুঙ্গি পাজামা পরে নিডল বুকে হাত বোলাতে বোলাতে পলিটিক্স নিয়ে আলোচনা করছেন। ট্রান্সফরমার উড়ে গেলে তো আর কথাই নেই, আজ রাতে আর আসবে না। রেডিওতে মন চাহে গীত চলছে, একটু পরে হাওয়া মহল শোনা যাবে। কেউ কেউ তাই বিবিধ ভারতী চালিয়ে বসে আছে। টিভিতে আর একটু পরে সুপারহিট মোকাবেলা দেবে, কিন্তু কারও দেখা হবে না। তখন সন্ধ্যের পর দুবিনুনি করা মেয়েরা পাউডার মেখে সুন্দর ছিমছাম ফ্রক পরে হারমোনিয়াম বাজিয়ে খিয়া লাগি রাহতে নিষেদিন প্র্যাকটিস করত মোমবাতির আলোয়। ওই রকম দু একখানা গলার স্বর ভেসে আসছে এ বাড়ি ও বাড়ি থেকে। এরই মধ্যে বাবলুদার কোচিং ক্লাস কিন্তু বন্ধ হয়নি। সদ্য দুটো এমার্জেন্সি লাইট কিনেছে বাবলুদা, তাতেই ক্যালকুলাস বোঝানো চলছে। বুলটাইয়ের সেদিকে মন নেই। সে ওই আধো অন্ধকারের সুযোগ নিয়ে আর চোখে তাকিয়ে আছে মৌমিতার দিকে। ব্যানার্জি পাড়ায় থাকে, গেলবার অঙ্কে 200-তে 193 পেয়েছে। মৌমিতাকে বুলটাই লাভ করে, কিন্তু বলতে পারে না। সে অঙ্কে 93, 200-তেই। এবার রেজাল্টটা একটু ভালো করতে পারলেই বলবে। চিরকুট তার রেডি করাই আছে, জয় গোস্বামী থেকে ধার করা দুটো লাইন। এমনিতে বুলটাইদের অনেকেরই এখন খুব মন খারাপ। দিব্যা ভারতী মারা গেছে। কদিন আগেও ভিসিপি ভাড়া করে এনে দিওয়ানা দেখেছে কজন মিলে। ऐसी दीवानगी গানটার সময় বুলটাই কেঁদে ফেলেছিল। মৌমিতাকে যেন অনেকটা দিব্যা ভারতীর মতো দেখতে লাগে তার। আজ এই সন্ধে লোডশেডিংয়ে ব্যাটারি চালিত এমার্জেন্সি লাইটকেই কোণে দেখা আলো বলে মনে হচ্ছে বুলটাইয়ের। বাবলুদার কোচিং শেষে অন্ধকার পাড়ায় বেরিয়ে হাঁটতে হাঁটতে বুলটাই মৌমিতাকে বলে, তোমার নোটসটা একটু দেবে, শেষ দিকটা মিস করে গেছি। রাতে কপি করে কাল কলেজের আগে দিয়ে আসবো বাড়িতে। মৌমিতা কিছু বলে না,
চুপচাপ খাতাটা হস্তান্তরিত হয়। বুলটাই আর পরের পরীক্ষা অবধি অপেক্ষা করতে পারে না। পরদিন সকালে ক্যালকুলাসের মোড়কে মেঘবালিকা ফিরে যায় মৌমিতার হাতে, এবং বুলটাইয়ের সঙ্গে মৌমিতার কথা বলা চিরতরেই বন্ধ হয়। হায়ার সেকেন্ডারিতে মৌমিতা অঙ্কে 199 পায়, বুলটাই 67। এর বছরখানেক পর মৌমিতার বিয়ে ঠিক হয়। তাদের ছাদে লাল সাদা মেরাপ পড়ে। রিন্টুদের ক্যাটারিংকে ভরসা করে মৌমিতার বিয়েতে চান্স দেওয়া হয়। রিন্টু বুলটাইয়ের ফেল করা বন্ধু। লাভলি ক্যাটারার খুলে এখন 2 পয়সা করছে। ওদের চিলিফিশ খুব হিট, মৌমিতার বিয়েতেও থাকছে। বিয়ের সন্ধে সানাইয়ের বেজে ওঠা মারু বেহাগের সঙ্গে যখন মৌমিতার লাল চেলির রং মিলেমিশে একাকার, তখন বরযাত্রীদের সার বেঁধে পরিবেশন করছে পাড়ার ছেলেরা। টানা কাঠের সরু টেবিলে কলা পাতার প্লেট, বাজারে তখন নতুন। কনের মেশো শ্বশুরের সামনে সাদা পাঞ্জাবির ওপর কোমরে গামছা বেঁধে হাতে অ্যালুমিনিয়ামের বালতি আর হাতা নিয়ে দাঁড়িয়ে বুলটাই জিজ্ঞেস করছে, আর একটু চিলিফিশ দিই কাকু? তারপর অনেক রাতে সানাইয়ের শব্দ থেমে গেলে রিন্টুদের ছোট বাগানে জমায়েত। আজ ক্যাটারারের সুখ্যাতি করেছে সকলেই। মাটির ভাঁড়ে ভাঁড়ে তারই তরল সেলিব্রেশন চলছে। হঠাৎ সবাইকে চমকে দিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে বুলটাই। কি রে, কি হয়েছে? ঘিরে ধরে তাকে সবাই। সে নিজেকে সামলে চোখ মুছে ধরা গলায় বলে, কিছু না। দিব্যাভারতী কেন মরে গেল বলতো? ওই ছেলেটাই রাহুল। একটা পাড়া ছিল, সেখানে প্রতি বছর মে মাসের গোড়ায় ফাংশন হতো। একদিন গণসঙ্গীত আর একদিন রবীন্দ্রসঙ্গীত, 1 মে আর 25 বৈশাখ মিলিয়ে মিশিয়ে। জাগো 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 সর্বহারা আর আলোকের এই ঝর্ণাধারায় প্র্যাকটিস করতে হতো দল বেঁধে। রোগা পাতলা বেঁটেখাটো একরোখা শিবুর মনে হতো আলোকেরই ঝর্ণাধারাও গণসঙ্গীত। পাড়ার লাইব্রেরির রিহার্সালে সেই কথাটা একবার রনিন জেঠুকে বলায় হেব্বি ছাড় খেয়েছিল। যা বোঝো না তা নিয়ে কথা বলতে নেই, এটা শেখনি, বলেছিলেন রনিন জেঠু। যদিও তাদের পাড়ার হোমিও ডাক্তারখানায় হ্যানিম্যানের সঙ্গে কার্ল মার্কস আর রবি ঠাকুরের 2 ছবি পাশাপাশি টাঙানো আছে। কম্পাউন্ডার দিলুদা চেম্বার খোলার পর 3টে ছবিকেই ধূপ দেখায়। শিবু তাই তখনও তফাতটা বুঝত না। সোভিয়েত রাশিয়া নামের একটা দেশ ছিল এই সেদিনও। ইভান আর কাতিউষা ছিল শিবুদেরই পাশের পাড়ার ছেলে মেয়ে। লাল নিশান গাঁথা ছোট ছোট বুক স্টলগুলোয় রাদুগা আর ভস্তক আলো করে রাখত টেবিলদের। সেসব নাকি এখন নেই আর, শিবু শুনতে পায়। সোভিয়েত না থাক, আর্জেন্টিনা আছে, মারাদোনা আছে, শিবু মানত। কিন্তু টুসি রিঙ্কুদের বাড়ি ভিড় করে কালার টিভিতে ওয়ার্ল্ড কাপ খেলা দেখার সময় যখন মারাদোনাকে বার করে দেওয়া হয়, কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছিল শিবু। ঈশ্বরের পতন সে মেনে নিতে পারেনি। 2 দিন পর খেলার মাঠে ব্রাজিল সাপোর্টার টুবলাই তাকে, কিরে তোর মারাদোনা তো চোট্টা, এই কথা বলায় মেরে টুবলাইয়ের মুখ ফাটিয়ে দিয়েছিল শিবু। ওই রোগা সোগা বেঁটেখাটো ছেলেটার গায়ে আর মনে এত জোর এলো কোত্থেকে ভেবে অবাক হয়েছিল সকলে। তারপর থেকে তার সামনে মারাদোনাকে নিয়ে আর আলোচনা হতো না, কারণ শিবু বিশ্বাস করত যাকে ভালোবাসি সে অপরাজিত হলেও, অনুপস্থিত হলেও তার সুনাম রক্ষায় জান দিয়ে দিতে হয়। ভালোবাসলে কোনো উপায় থাকে না, শর্ত থাকে না।
যাই হোক, একবার পুজোর ঠিক মুখটায় রনিন জেঠু খুন হলেন। বুকে আর মুখে চপার চালিয়ে দিয়েছে। পলিটিক্যাল মার্ডার সবাই বলছে। পোস্টমর্টেমের পর যখন রনিন জেঠুর সেলাই করা দেহটা পাড়ায় নিয়ে আসা হলো, তখন চারপাশ থমথম করছে। শ্মশানের দিকে রওনা হবার আগেই পাড়ার অনেকে মিলে তার মরদেহ ঘিরে গান গেয়ে উঠল। শিবুর তোলা আছে গানটা, সেও অজান্তেই গলা মেলালো। জাগো 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 সর্বহারা, অনশন বন্দীকৃত দাস। তার গায়ে কাঁটা দিয়ে উঠল। কেন? শিবু তা জানে না। ওই কাটা ছেঁড়া জোড়াতালি দেওয়া মুখটা দেখে ফেলার পর অনেকদিন ভালো করে খেতে পারল না শিবু। রনিন জেঠুরা সপরিবার নাস্তিক। শ্রাদ্ধ শ্রান্তির পাঠ নেই সেখানে। যেখানে শিবু বকুনি খেয়েছিল সেই পাড়ার লাইব্রেরিতেই তার একটা স্মরণ সভার আয়োজন করা হয়েছে। একটু স্মৃতিচারণা, একটু গান বাজনা। বিজনদা ভালো হারমোনিয়াম বাজায়, সেই সকলের সঙ্গে সঙ্গত করে চলেছে। শিবু একটা গান গাইতে চাইল। একটা সাধারণ মাইক আর দুটো খ্যানখ্যানে বক্স। শিবুর চেনা গলা বেজে উঠল। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও। সে জানে রনিন জেঠু আর তাকে বকতে পারবে না। ওই ছেলেটাই রাহুল। একটা পাড়া ছিল, ভালোবাসার কলোনি। এখন আর নেই। সময়ের নিয়মে তাকে মুছে যেতে হয়েছে এই গ্রহ থেকে। রাহুল সেই ভালোবাসার কলোনিতে বেড়ে ওঠা একজন বোকা শোকা বাসিন্দা। বিলুপ্তির হাত থেকে সেই বা ছাড়া পায় কি করে? আমাদের আজকের পৃথিবীতে বেমানান কিছুরই কোনো ঠাঁই নেই। রাহুলেরও আর জায়গা হলো না, তাই ভালোই হলো হয়তো। গোটা একটা মুছে যাওয়া পাড়ার ভার বুকে বয়ে চলার থেকে তারই মতো স্মৃতির অংশ হয়ে যাওয়া ভালো। গায়ে অনেকখানি আলো নিয়েও ভিড়ে মিশে যেতে পারা জোনাকি স্বভাবের রাহুল। কাউকে ভালোবাসলে সবার সামনে তাকে জাপটে জড়িয়ে ধরা, আর তার আড়ালে তার হয়ে লড়ে যাওয়া রাহুল। দুনিয়ার সুবিধেবাদ আর পলিটিক্যাল কারেক্টনেসকে গর্বিত মধ্যমা দেখানো রাহুল। অনেকগুলো ভূমিকায় একই সঙ্গে দুর্দান্ত পারফর্ম করে যাওয়া রাহুল। নিজের ভুলগুলোকে আড়াল করা রাহুল। অপরিসীম ভালোবাসতে পারার ঈর্ষণীয় ক্ষমতা নিয়ে বেঁচে থাকা রাহুল হঠাৎ মিলিয়ে গেল। সত্যিই হয়তো ভালোই হলো, কে জানে। ওই ভালোবাসার কলোনিটা যেমন অতীত, রাহুলও আজ তেমনই অতীত। সহজ অঙ্ক ঠিকঠাক মিলে গেল এবার। সব নেমন্তন্ন বাড়িতেই কিছু লোকজন থাকে। তারা সব দিকে তদারকি সেরে একেবারে লাস্ট ব্যাচে গুছিয়ে খেতে বসে। সময়টাও আসলে এক বিশাল নেমন্তন্ন বাড়ি। যে সময়টার কথা লিখলাম, রাহুল তার লাস্ট ব্যাচ। রাহুলরা উঠে আসার পর সেই সময়ের সামিয়ানা আর পড়েনি কোথাও। কেবল এখনো অনেকে মনে পড়লে বলে, হ্যাঁ, সে একটা আয়োজন হয়েছিল বটে। খুব তৈরি হয়ে বড় মাঠে খেলতে নেমেছিল রাহুল। আমরা যারা ওর দর্শক পাঠক তারা জানতাম অনেক দূর যাবে। কিন্তু জীবন সর্বময় কর্তা, কোচ, সে কখন কোন খেলোয়াড়কে বসিয়ে দেবে আগে থাকতে কেউ জানে না। রাহুলকে যেমন হাফ টাইমের আগেই তুলে নেওয়া হলো। পুরো ম্যাচটা খেলালে স্কোর ঘুরে যেত নিশ্চিত। কিন্তু ওই কোচের উপর তো আর কথা চলে না। তবে মাঠ ছাড়ার সময় গোটা গ্যালারি যেভাবে উত্তাল হয়ে উঠল, তাতেই রাহুলের কাপ জেতা হয়ে গেছে। আনন্দ এর রাজেশ খান্না তো বলেই ছিলেন, বাবু মশাই, জিন্দেগি লম্বি নেহি, বড়ি হানি চাহিয়ে। সেই অলিক উপপাদ্য অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়ে মাঠ ছাড়ল রাহুল, যাতে আমরা নিজেদের সময়ের উপকথা শোনাতে গিয়ে পরের প্রজন্মকে বলতে পারি,
রাহুল, নাম তো শোনা হোগা। নিথর শরীরের ওপর লাল নিশান আর নীল সাদা একটা জার্সি চাপিয়ে ও যখন চলে যাচ্ছে শেষবার, কলকাতার আকাশে বাতাসে সমবেত স্বরে ধ্বনিত হচ্ছে, জাগো 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 সর্বহারা। আমি তখন মনে মনে নিজের অজান্তেই বলছি, যে জন আমার মাঝে জড়িয়ে আছে ঘুমের জালে, আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁইয়ে দাও। দিলাম রাহুল, একবার ছুঁইয়ে দিলাম। আগুনের চেয়ে বেশি সত্যি সোনার কাঠি আর কে আছে? তার কাছে পৌঁছে দিয়ে এলাম তোমায়। ওই গনগনে চুল্লি আসলে এক ওয়ার্ম হোল। মিনিট ৪৫-এর সফরে যে তোমাকে পৌঁছে দিতে পারে বহু বহু আগেকার এক পাড়ায়, এক ভালোবাসার কলোনিতে। আমাদের পৃথিবীতে যার অস্তিত্ব নেই আজ আর। তুমি দিব্যি ফিরে গেলে চিরকুট আর হাত পাখার কাছে, লোডশেডিং আর রেডিওর কাছে, গুলি টুর্নামেন্ট আর দিব্যা ভারতীর কাছে। আমি দেখতে পাচ্ছি অসময়ের এক বৃষ্টি নামা বিকেল বেলায় সেই পাড়ার ছোট্ট মাঠে 10 ওভারের ম্যাচ হচ্ছে। এবার তুমি ব্যাট হাতে রাজার মতন ওপেন করতে নামছো। আমি জানি আর কেউ তোমাকে আউট করতে পারবে না কোনো দিন।